আচ্ছা, আমাদের সাইট সিলেকশন এন্ড ডেভেলপমেন্ট পোল্ট্রি ফার্ম এই জায়গাটা আমার মনে হয় আর এখানে আর এটা তোমরা দেখলেই বুঝতে পারবা। এগুলো ফার্স্ট ইয়ারে আমরা পড়েছি কিছুটা, দুই একটা টার্ম বা কিছু কয়েকটা পয়েন্ট হয়তো এখানে বেশি আছে এই জায়গাগুলো। হ্যাঁ, নোটটা নিয়ে পড়লেই হবে, এটা পিছিয়ে সময় নষ্ট না করি আমরা। ঠিক আছে, আমাদের লেকচার শিট গুলো দিবেন না? হ্যাঁ দিয়ে দেবো না, আজকে দিয়ে দেবো না। যাও, এই যেটা যে ওয়ার্ড ফাইলটা পড়াচ্ছি ওয়ার্ড এটা এখানে প্রায় 19 পেজ এটার মধ্যেই বেশিরভাগই থাকবে আমার। এটার মধ্যে আমার ক্লাস বেশিরভাগ এখানেই আছে। ঠিক আছে, 80%, 70-80% ক্লাস মানে আমার অংশের। এটা ভালো করে পড়ো, আর এক্সট্রা ভাবে পরে কিছু পড়াইলে বলবো সেটা। আমার কথা কি শোনা যাচ্ছে ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে, আমরা প্ল্যানিং চ্যাপ্টারের বা প্ল্যানিং অংশের আমরা আমাদের শেষ এটা স্টেপস ইন রাইটিং এ পোল্ট্রি ফার্ম বিজনেস প্ল্যান। আমরা এতদিন প্ল্যানিং কি, কয় ধরনের প্ল্যানিং, টেকনিক্যাল, ফিনান্সিয়াল, তারপর মার্কেটিং, এগুলো পড়েছি। এখন আমাদের এটার টার্মই হচ্ছে যে এখন তুমি যে লিখতে যাবা, মানে স্টেপ বাই স্টেপ কি 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 থাকবে সেখানে। হ্যাঁ, সেই রাইটিং করার সময় বা প্ল্যানটা যখন তুমি প্রিপারেশন করবা, তখন স্টেপ বাই স্টেপ তোমাকে একটু ফলো করতে হবে। যেমন অ্যাসাইনমেন্ট আমরা দেই, অ্যাসাইনমেন্ট করছো কেউ এর মধ্যে কোথাও? অ্যাসাইনমেন্ট যদি আমরা দেই বা থিসিস গুলো কেউ যদি দেখে থাকো, দেখবা যে ওখানে কিন্তু একটা স্টেপ আছে। প্রথমে হয়তো আমরা বলি একটা সামারি লিখতে ব্যবস্থা, তারপরে থাকে সেখানে অনেক সময় ইন্ট্রোডাকশন থাকে, তারপরে বিশেষ করে থিসিস হলে ম্যাটেরিয়ালস, মেথড থাকে, রেজাল্ট থাকে, ডিসকাশন থাকে। আর অ্যাসাইনমেন্ট হলে এরপরে আমাদের ইন্ট্রোডাকশন থাকে, এরপরে আমরা যে টাইটেল অ্যাসাইনমেন্ট তার কিছু সাব হেডলাইন করে আমরা কিন্তু ওই অ্যাসাইনমেন্টটা রেডি করি, এবং শেষে দেখা যায় হয়তো আমাদের কনক্লুশন থাকে, রেফারেন্স থাকে। ঠিক আছে, তার মানে এগুলো একটা স্টেপ বাই স্টেপ বা এই ধাপে ধাপে বা এই পয়েন্টের আন্ডারে বা পয়েন্ট অনুযায়ী you must develop a assignment or a plan or a thesis, anything. So in this case we have also some structural format or some steps that we should follow when we writing a poultry farm business plan. The first one is the executive summary. This is an overall summary of your plan. Most people might just read this section, so we will need to put in your main points. It will include the financial statement and some headlines showing why someone would want to invest in your business. Do this section at last at it's a summary of the rest of your plan. তোমরা তো বুঝতে পারছো যে এইটাই হচ্ছে তোমার টোটাল প্ল্যানের মেন আকর্ষণ, মেন অংশ, একটা গুরুত্বপূর্ণ অংশ, এবং সামারি আকারে সেখানে থাকবে। এবং বেশিরভাগ লোক, কারোর সময় নাই তোমার যে 10, 20, 30 পেজের তোমার একটা প্ল্যান আছে, পুরো প্ল্যানটা বসে বসে পড়ার মতো কারোর সময়ও নাই, ধৈর্যও নাই। তো বেশিরভাগ মানুষ কিন্তু তোমার এই সামারিটা পড়েই তোমার সম্পর্কে ধারণা করে নিবে, এই প্ল্যান সম্পর্কে বা এই প্রজেক্ট সম্পর্কে, এবং সেখান থেকে তারা একটা কনসিডারেশনে এসে ফেলবে যেখানে আমার ইনভেস্টমেন্ট করা যাবে কি যাবে না। ধরো তুমি একটা ব্যাংকে বা একটা জায়গায় ফাইন্যান্সিয়াল লোনের জন্য লিখছো, তখন তাদেরকে এটা তোমার প্লেস করবা, প্রথমে তারা ওই যে এটা আগে দেখবে সামারি। সামারিটা দেখে পছন্দ না হলে, যদি মনে হয় যে না এটা খুব একটা হচ্ছে না, পছন্দ না হলে ওটা কিন্তু ওখানেই শেষ, মানে ওখানে তোমার ওইটা আর আগাবে না। ঠিক আছে, এই জন্য প্রথমে সামারিটা বা মেন অ্যাবস্ট্রাক্টটা আমাদের সুন্দর করতে হবে। মানুষ প্রথমেই যদি তোমাকে দেখে বাহ্যিকভাবে দেখে পছন্দ না হয়, তাহলে কিন্তু মনে করো একটা ভাইবা দিতে গেলা, ইন্টারভিউ গেলা, তোমাকে ভাইবা করার আগে কিন্তু তোমার অ্যাপিয়ারেন্স, তোমার গেট আপ, মেকআপ, তোমার ড্রেস আপ, এগুলো কিন্তু আগে দেখবে। ঠিক আছে, তারপরে তোমার কথা বলা, তোমার মানে স্টাইল, মানে এগুলো কিন্তু ওভারঅল প্রথমে কিন্তু আগে সবার নজরে আসবে।
সেখানে দেখেই তোমার সম্পর্কে একটা ধারণা করে ফেলবে যে ছেলে দিয়ে পারবে কি পারবে না, হবে না। তারপরে হয়তো ভাইবা নিলে হয়তো ইমপ্রেশন যেটা আছে চেঞ্জ হতেও পারে, নাও পারে। বুঝতে পারছো? তার মানে আগে হচ্ছে দর্শনধারী, যা তারপরে গুণ বিচারী, যেটা আমরা অনেক সময় বলে থাকে। বিয়ের বাজারেও গেলে কিন্তু আগে পাত্রী আগে তো দেখে, তাই না? আগে দেখে, চেহারা দেখে, তার সার্বিক আগে বাহ্যিক ভাবে দেখে, তারপর কিন্তু পছন্দ করে। তারপরে তার ভিতরে তার পড়ালেখা কি, তার অন্য কোনো বিষয় আছে কি না, এগুলো খুঁজতে হবে, ঠিক না? ঠিক নাকি? আমাদের লেভেল কি এখন বিয়ে শাদী করে নাই মনে হয়। ও তো জানে না। জানে না, ফ্যামিলিতে তো হয়েছে। বড় ভাইয়ের বিয়ের জন্য পাত্র খুঁজতে যাও না, এবার বোনের জন্য পাত্র ঠিক আছে, এই তো highlight হয়। ঠিক না? যে কারণে যেটা নিয়ে আসলে অনেক কথা বলতে হলো যে সামারি, মানে অর্থাৎ এক্সিকিউটিভ সামারি বা সার্ভিস তুমি দিচ্ছ, সেখানে তুমি বা মানে তুমি কি হিসাবে দিচ্ছ, বা কারা, বা তুমি বা তোমরা কারা, কারা হিসাব কি হিসাবে দিচ্ছ তুমি, হাউ গুড উইল ইট বি, এটা কতটা ভালো হতে পারে যারা কনজিউমার বা তাদের জন্য। দি কভারেজ অফ ইউর বিজনেস, তোমার বিজনেসটা কি শুধু লোকালি ময়মনসিংহ নাকি ঢাকা, নাকি এটা ইন্টারন্যাশনালিও হতে পারে, এই বিষয়গুলো এই তোমার ভিশনের মধ্যে কিন্তু থাকতে হবে। এরপরে যারা থাকবে সেটা হচ্ছে অ্যানালিসিস। এখানে বিভিন্ন রকম অ্যানালিসিস থাকতে হবে, বিশেষ করে আহ, মানে অ্যানালিসিসের মধ্যে এখানে দেখো বলছে একটা হচ্ছে এক্সটার্নাল অ্যানালিসিস, একটা হচ্ছে ইন্টারনাল অ্যানালিসিস করা। মানে হোয়ার আর ইউ নাও, তুমি বর্তমানে শুরু করতে যাচ্ছ তোমার বর্তমান অবস্থা এবং সেইটার মানে ডিটেলস ব্যাখ্যা, বা সেখানে তোমার এইটা করার মতো সক্ষমতা আছে কিনা, তোমার এই করার মতো ক্যাপাসিটি আছে কিনা, তোমার লোকবল আছে কিনা, ফিনান্সিয়াল আছে কিনা, এই ওভারঅল বিষয়গুলো এই চ্যাপ্টারটায় থাকবে। এবং এই অ্যানালিসিসের অংশটা হচ্ছে একটা ভেরি মাচ মানে মিডিল হার্ড। এক্সটার্নাল অ্যানালিসিস বলছে যে কারেন্ট সিচুয়েশন অনলি, সামারাইজ দ্য সিচুয়েশন টুডে, হোয়াট দ্য মার্কেট ট্রেন্ড, you must be able to get external research and you should be able to obtain this free of charge. আচ্ছা, try business link, your local council, tourist board, আদার্স অর্থাৎ বিভিন্ন মাধ্যমে তোমার বর্তমানের অবস্থা, মার্কেটের কি অবস্থা, কি ট্রেন্ড চলতেছে, কোথায় যাচ্ছে মার্কেট, হ্যাঁ, মার্কেটের গ্রোথ কেমন, এই যে নানান বিষয়গুলো। মনে কর পোল্ট্রি সেক্টরে বর্তমানে কোন পর্যায়ে আছে, ব্রয়লার মার্কেট কেমন, এগ মার্কেট কেমন, এই ধরনের বিষয়গুলো এখানে একটা অ্যানালিসিস থাকবে। এবং সেখানে বলছে কি কি সেকশনে কি কি থাকতে পারে, দি ইকোনমি অ্যান্ড বিজনেস এনভায়রনমেন্ট, দ্য মার্কেট প্লেস, এই বলেছিলাম কম্পিটিটর থাকবে এবং সেই কম্পিটিশনটা হু আর দেব, কারা কারা তোমার এই এখানে কম্পিটিশন করবে। তুমি হয়তো একটা মার্কেটে ঢুকতে যাচ্ছ, মনে করো যে একটা ময়মনসিংহে প্রতিদিন মনে করো যে 50,000 ব্রয়লার ই হয়, হয়। তো সেখানে তোমার এই ফার্ম বা তুমি ওইখানে যে কতগুলো ব্রয়লার তুমি সাপ্লাই দিতে পারবা, এবং সেটার ওইটা শেয়ার হয়ে যাবে। অর্থাৎ 100 ভাগ ধরে তুমি যদি মনে করো যে ডেলি আমি 5,000 ব্রয়লার সাপ্লাই, তাহলে ওইখানে কিন্তু তোমার মার্কেট শেয়ার হয়ে যাবে 10%, যেহেতু 50,000 চাহিদা, তাই না? তো এরকম আর কি, যে মার্কেটের শেয়ারে কারা আছে, কারা কত পার্সেন্ট মার্কেট দখল করে আছে, তোমাকে যখন তুমি যখন যাবা তোমাকে সেগুলোতে
কনসিডার করেই কিন্তু তোমাকে আগাইতে হবে। নেক্সট, ই-কমার্স or টেকনোলজি, ডিফারেন্ট টাইপস অফ টেকনোলজি or ই-কমার্স যেটা আমরা বলি, ইলেকট্রনিক কমার্স, এগুলো সম্পর্কে তোমার একটু ধারণা দিতে হবে, ওখানে কিভাবে কাজ করবা, কি করবা না করবা। নাম্বার বি হচ্ছে দেখো ইন্টারনাল অ্যানালিসিস, ওটা গেল বাইরের। আর ইন্টারনালের ভিতরে হচ্ছে যে তোমার ভিতরে বা তোমার নিজস্ব কি এখনই আছে সিচুয়েশন, তোমার বর্তমান অবস্থা। সেখানে বলছে বি রিয়েলিস্টিক বাট পজিটিভ ইন দিস সেকশন। তোমার ফিনান্সিয়াল অবস্থা কেমন, তোমার লোকবল কেমন, তোমার এই মার্কেটের এই মানে ঢোকার জন্য যে স্ট্রেংথ সেটা আছে কিনা, কোনো কারণে তোমার যদি লস হয় বা কোনো সমস্যা হয় সেটা ব্যাকআপ দেওয়ার মতো পরিস্থিতি তোমার আছে কিনা। এবং সেখানে রিয়েলিস্টিক, মানে ভিশনারি হওয়া যাবে না, মানে স্বপ্ন দেখা যাবে না, আন্দাজে বাড়ায় বলা যাবে না, যেটা পারবা না সেটাও বলা যাবে না। কিন্তু বলছে বাট পজিটিভ ইন দিস সেকশন, কিন্তু তোমার কিছু শর্টেজ থাকলেও সেটা বলতে হবে এবং পজিটিভলি সেটাকে মেনশন করে সেটা ওভারকাম করার বিষয়গুলো তোমাকে কিন্তু সেখানে মেনশন করতে হয়। নাম্বার সি দেখো সোয়াট অ্যানালিসিস। সোয়াট এই কথাটা তো শুনতে পারো, কেউ নাও পারো। সোয়াট হচ্ছে স্ট্রেংথ, ইউডব্লিউ তে উইকনেস, অপরচুনিটি আর টি তে থ্রেট। তো তোমার যখন বিজনেসে তুমি নামবা, এই সোয়াট অ্যানালিসিসটা একটা বিজনেস বা একটা প্রজেক্টকে অ্যানালিসিস করার জন্য, যারা ইভালুয়েশন করে তাদের জন্য কিন্তু এই চারটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট। তারা দেখবে যে এখানে তোমার কি কি স্ট্রেংথ আছে, তোমার শক্তি কি কি, এখানে তোমার এই যে ব্যবসাটা তুমি করবা বা ফার্ম করবা, তোমার কি কি স্ট্রেংথ আছে, তারপরে কি কি তোমার উইকনেস আছে, কোন কোন দুর্বলতা বা কি কি শর্টেজ তোমার আছে, সেটা একটা। নাম্বার থ্রি হচ্ছে অপরচুনিটিস, কি কি সম্ভাবনা তোমার এখান থেকে তৈরি হবে বা কি কি সম্ভাবনা আছে এখানে এই ফার্ম করা বা ফিড মিল করা বা পোলট্রি রিলেটেড বিজনেস করা। নাম্বার ফোর হচ্ছে থ্রেট, আর একটা আছে কি কি ধরনের থ্রেটে তুমি পড়তে পারো, সরাসরি যেগুলো তোমার ব্যবসার জন্য হুমকি, ঠিক আছে, সেটা কিন্তু আমাদের এই সোয়াট অ্যানালিসিসের মধ্যে আসবে। এবং দিস ইজ, এই সোয়াট দিয়ে তুমি যে কোনো ধরনের ব্যবসা বা যে কোনো প্রজেক্ট বা এভরিথিং তুমি ক্যান ইভালুয়েট ইন এনি টাইম। একজন একটু বলো তো এক একজন কি করা যায়। যেমন 27 দিয়া, ফারা মোস্তফা দিয়া 27। ওকে নাই, জি স্যার। কই ছিলা? স্যার এখানেই ছিলাম। ও একটু পাশের রুমে গেছিলাম মনে হয়। না স্যার এখানেই ছিলাম, না শুনলাম কিভাবে? স্যার আচ্ছা ভেরি গুড। নেটওয়ার্কের খুব প্রবলেম স্যার, বাসায় মিস্ত্রি কাজ করছে। জানি আমরা যে সোয়াট বলছি শুনছো? না স্যার শুনতে পাইনি। এই জন্যই তো জিজ্ঞেস করলাম, এখন তো শুনতেছো? জি স্যার শুনতে পাচ্ছি এখন। তাহলে এখন শুনে কি লাভ? এতক্ষণ ধরে শুনলাম বললাম। ধরবো না পারলে কিন্তু তার জন্য মাইনাস। জাহিদ, জিহাদুল ইসলাম 31। জিহাদ, জি স্যার আছি। শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? মেসেজ করতে গেলাম, তোমার মনে হয় কি যে তোমার কি কি স্ট্রেংথ আছে যেটা তোমার তুমি এটা ফার্ম করার মতো উপযুক্ত হতে পারো। সেই জিনিসগুলো আমার
একশো অনেককে 18 রিক্সা অনেককে আজিজুল বাহার রিক্সা আজিজুল বাহার কি স্যার? কি স্যার? আচ্ছা তুমি বলো স্ট্রেংথটা বলো তো, ধরো একটা ফার্ম করবা তুমি, তোমার কি কি ধরনের স্ট্রেংথ তোমার মানে থাকা উচিত বা আছে? তোমার বাসায় কি কাজ হচ্ছে নাকি? স্যার সবার বাসায় কি ভাঙচুর আর ভাঙা পিটানির কাজ হচ্ছে? অন্য রুমে যাও। থামতে বলো, থামতে বলো, বলো যে ক্লাস করতেছি, পরে করতে হবে। স্যার ল্যান্ড থাকতে পারে হ্যাঁ তারপর হুম, ল্যান্ড থাকতে পারে আর কি? ওকে, শব্দের সাথেও ভ্যানিশ হয়ে গেল নাকি? সাদিয়া বলো 57। 57। 57। না, আজকে সব কটার ধরবো, দাঁড়া। 35 পার্থ। ইলেকট্রিক
জি স্যার। এগুলো হচ্ছে কিন্তু একটা থ্রেড, এগুলো কিন্তু তোমাকে বিবেচনায় কিন্তু আগে থেকেই রাখতে হবে কি কি ধরনের থ্রেড ক্রিয়েট হইতে পারে। হ্যাঁ, জি এবং স্যার। হলে সেটা কি ধরনের কিভাবে ওভারকাম করতে পারে। লেবাররা স্ট্রাইক করতে পারে, তাই না? জি স্যার। লেবার একটা স্ট্রাইক করতে পারে, বা তারা এমন জায়গা দিয়ে যদি তার ভিতরে থাকার ব্যবস্থা না থাকে, বাইরে থেকে আসবে যাবে, ডিজিজ ক্যারিও করতে পারে। আবার কোনো কারণে তার বাইরে কোথাও প্রবলেম হলে সে কিন্তু ওই যে হরতাল হইলো বা রাস্তাঘাট বন্ধ থাকলো, সে নাও আসতে পারে। জি স্যার। তার সেটাও কিন্তু তখন বার্ডের জন্য একটা বেলা না খেয়ে থাকা বা একটা দিন তারে কেয়ার না করলে কিন্তু তোমার জন্য বিশাল ক্ষতি হয়ে যেতে পারে। ঠিক আছে, জি স্যার। এগুলো কিন্তু একটু চিন্তা করতে হবে। এগুলো কিন্তু পরীক্ষায় এই যে চারটা খালি নাম বললাম, কিন্তু এই যে আলোচনা করতেছি বা ওভারঅল, ইট শুড বি ইন দ্য এক্সাম ইন ডিটেলস। কিন্তু আসবে যে সোয়াট অ্যানালিসিস বলতে কি বুঝো, বা এ সম্পর্কে তুমি ব্যাখ্যা দাও, বা সোয়াটের কম্পোনেন্ট গুলো নিয়ে তুমি আহ, আহ, মানে ব্রিফলি ডিসকাস করো। বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি স্যার। চারটা, এই যে চারটা নাম লিখতে দিতে পারি, সেখানে দিলাম 0.5। যে সোয়াট অ্যানালিসিস বলতে কি বুঝো, তুমি চারটা নাম লিখলা, 0.5 পেয়ে গেল। শেষ যখনই থাকবে যে ব্রিফলি ডিসকাস বা এরকম ভাবে দেখা যায় মার্ক হচ্ছে 3 মার্ক বা 4 মার্ক, তার মানে 4 মার্ক মানে চারটার জন্য চার, এক এক মার্ক করে, তাই না? তো চারটার জন্য 4 মার্ক হওয়া মানে তোমাকে প্রত্যেকটার আন্ডারে কিন্তু তোমাকে ডিসকাস করতে হবে কিছুটা। তো পড়ার সময় শুধু ওই চারটা মুখস্থ করে থাকিও না, মানে চারটার রিলেশনে what would be the causes or the point under this subhead, সেগুলো কিন্তু তোমাকে মনে রাখতে হবে, নিজে নোট করতে হবে। নেক্সট দেখো, নাম্বার 4, হোয়ার আর গোয়িং এন্ড হাউ আর ইউ গোয়িং টু বি দেয়ার। এটা হচ্ছে বলছে কোম্পানি স্ট্র্যাটেজি, মানে তুমি কোথায় যেতে চাও এবং সেই জায়গায় পৌঁছানোর জন্য তোমাকে, মানে হাউ, কিভাবে তুমি যাবা, এই বিষয়টাও কিন্তু তোমার প্ল্যানে থাকবে। ইউ নো হোয়ার ইউ আর নাও, তুমি এই যে আগের যে অ্যানালিসিস গুলো করলা, করে তুমি কি অবস্থা দাঁড়িয়ে আছো। and what do you need to do to get your company there, এবং সেই 2 বছরে আমি এই পর্যায়ে নিতে চাই, তখন সেই নেওয়ার জন্য তোমাকে কি কি প্রয়োজন, কি কি জিনিস করতে হবে। ইট ইনক্লুডস দ্য প্ল্যানিং অন নাম্বার 1 হচ্ছে মার্কেটিং এন্ড সেলস। এটা একটা ইম্পর্টেন্ট, যেটা আমরা আগেও আলাপ করছি। দেখো এখানে 4 P's কথা বলা আছে মার্কেটিং এর জন্য। মার্কেটিং একটা ইম্পর্টেন্ট, মার্কেটিং টিম একটা ইম্পর্টেন্ট, মার্কেটিং স্ট্র্যাটেজি ইজ ভেরি ইম্পর্টেন্ট। 4 P's লাইক প্রোডাক্ট, কি প্রোডাক্ট তুমি সেল করছো, হোয়াট টাইপ অফ প্রোডাক্ট ইউ উইল অফার। প্লেস, where where you sell your product. নাম্বার 3, প্রাইসিং, তোমার প্রোডাক্টের প্রাইস কেমন, এটা তোমাকে অবশ্যই কম্পিটিটর যারা আছে তাদের প্রাইসটাকে বিবেচনা করে কাছা নিয়ে তারপরে তোমাকে তোমার প্রোডাক্টের প্রাইসিং করতে হবে। নাম্বার 4 দেখো প্রমোশন, এটা আগে আলাপ করছিলাম যে প্রমোশন বা অ্যাডভার্টাইজমেন্ট বা ডিফারেন্ট টাইপস অফ অফার বা দেওয়া, এগুলো কিন্তু বিভিন্ন কোম্পানি দিতে থাকবে, দিবে। সেটা দেখে বুঝে তোমাকেও সেই ধরনের কিছু কিছু অফার দিতে হবে। ঠিক আছে, দেখবা দোকানে গেলে লেখা থাকে 20% অফ সেল, 40% অফ। চরপাড়া মোড়ে কাপড়ের দোকানগুলো আছে না, নতুন নতুন হচ্ছে প্রতিদিন একটা করে, দেখছো? যারা করোনার আগে যারা তো গেছো মোটামুটি দেখবে চরপাড়া থেকে এই যে গাঙ্গিনাপাড়ের দিকে রাস্তার দুই ডানে বামে দেখবে প্রচুর কিন্তু ফ্যাশন হাউস তৈরি হয়েছে, তাই না? করোনার মধ্যেও দেখলাম যে আরো 2-3টা হয়েছে নতুন। তো ওখানে গেলেই প্রত্যেকটা দোকানে দেখবা যে সামনে ঝুলতেছে 20% অফ, 40%, কেউ লেখছে 50%, সামার সেল, উইন্টার সেল। হ্যাঁ, এখন তো উইন্টার সেল মানে উইন্টারের শেষ সেল চলতেছে। এরপরে আসবে সামার সেল, তারপরে আসবে রেইনি সেল। হ্যাঁ, কত ধরনের সেল, বৈশাখী সেল,
সামনে এই যে 21শে ফেব্রুয়ারি মার্চ মাসে সেল আসবে। তো যাই হোক, মানে এগুলো কিন্তু প্রমোশন, একজন দিলেই তখন দেখবা বাকিরাও কিন্তু দিবে, দিতে বাধ্য হয় আর কি। নেক্সট দেখো ইওর টিম। তারপরে যেটা যে তোমার মেন যেটা যে তুমি যে মার্কেটিং করো বা এই যে প্রোডাক্টটা তৈরি করা থেকে শুরু করে মার্কেটিং পর্যন্ত তোমার যারা টিম আছে বা তোমার সাথে যারা কাজ করতেছে, দিস টিম উইল ভেরি মাচ ইম্পর্টেন্ট। রিয়েলি সেল ইওর পিপল ইন ইওর প্ল্যান। তোমার যে চিন্তা ভাবনা, তোমার যে প্ল্যান, সেটা তোমার লোকজন যারা আছে তাদেরকে তুমি ঠিকমতো কনভে করতে পারছো কিনা, এবং সেটা তারা নিয়ে মার্কেটে সেটা সেল করতে পারছে কিনা। দে আর দ্য ওয়ান্স টু মেক ইট হ্যাপেন। তাদের এটা মানে তোমার চিন্তা থাকবে, তোমার টার্গেট থাকবে, কিন্তু সেটা কিন্তু শেষ বা তোমার ভিশন থাকবে, সেই স্বপ্ন কিন্তু পূরণ করবে তোমার যে তোমার টিমের মেম্বাররা। তারা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। কনজিউমার্স তো এটার কাস্টমার তো যারা কারা কারা তোমার কাস্টমার, কারা তোমার ডিলার, কারা এজেন্ট, এই লোকগুলা বা এদের এদের অ্যাসোসিয়েশন থাকবে, এদের লোকগুলো থাকবে, তাদের চিন্তা ভাবনা, তাদের সবকিছু এটার মধ্যে আসবে। নেক্সট হচ্ছে অপারেশন, কিভাবে তুমি এটা চালনা করবা, কিভাবে তুমি তোমার বিজনেসকে ওই পর্যায়ে নিয়ে যাবা, সেই যে অপারেশনটা আর কি ওখানে। এবং টেকনোলজি, সেখানে যদি নতুন নতুন কোন টেকনোলজি লাগে, টেকনোলজিক্যাল মাধ্যম লাগে, সরাসরি সেল করতে পারো। এখন তো অনলাইনে সেল চলে আসছে, তাই না? এখন তুমি ফেসবুক খুললেই দেখবা খালি সেল, মানে বিভিন্ন রকম অনলাইন প্রোডাক্টের সেল চলে আসছে। এবং পোলট্রি মিট পর্যন্ত, ফ্রোজেন মিট থেকে শুরু করে শাকসবজি, মাছ, ইভেন একদম কাঁচা মাছ, ফ্রেশ মাছ পর্যন্ত তোমার তোমার বাসায় কিন্তু পৌঁছায় দিয়ে যাচ্ছে, তুমি খালি অর্ডার দিলেই হবে। ঠিক না? দেখছো? ফেসবুক যারা চালায় তো সবাই খালি কাজের জিনিস আর দেখে না। ওকে, এরপরে দেখো ফিনান্স অ্যান্ড রিসোর্স। ফিনান্সের বিষয় কি বলছে দেখো। ওয়ান্স ইউ হ্যাভ ইউর প্ল্যান, you will need to produce a 12 monthly cash flow and your balance sheet. অর্থাৎ তুমি যখন প্ল্যানটা তুমি ঠিক করে ফেলছো, তখন তোমাকে অ্যাটলিস্ট বলছে 12 মান্থ ক্যাশ ফ্লো, আগামী এক বছরে তোমার যে খরচ হবে বা তোমার যে ইনভেস্টমেন্ট আসবে, সেইটার সে ফ্লোটা কিন্তু যেন কোথা থেকে আসবে, কিভাবে আসবে, হ্যাঁ, এইগুলো তোমাকে কিন্তু এখানে এই প্ল্যানে কিন্তু থাকতে হবে। এরপরে দেখ কি বলছে। আচ্ছা, এরপরে যেটা বলছে যে মানে সামারি করা, এই টোটাল এই যে আমরা এতক্ষণের আলোচনার সামারিতে যে পয়েন্টগুলো বলতেছে যে to summarize the main section include your business আর এক্সিকিউটিভ সামারি, যেটা আমরা বলছি বিজনেস মিশন থাকবে, কোম্পানি ওনারশিপ এটা আসছে, এক্সটার্নাল অ্যানালিসিস থাকবে, তারপরে টার্গেট কাস্টমার আর মার্কেট ডাইনামিক্স বা ইন্টারনাল এক্সটার্নাল অ্যানালিসিসের মধ্যেও এটা আসতে পারে, কম্পিটিটর অ্যানালিসিস, তোমার কারা কম্পিটিটরস আছে তাদের একটা অ্যানালিসিস এখানে আসতে পারে, সোয়াট অ্যানালিসিস, যেটা সোয়াট অ্যানালিসিস আসতে পারে, কোম্পানি স্ট্র্যাটেজি, কিভাবে কোম্পানি চালাবা, কিভাবে কোম্পানি এগিয়ে যাবে সেটা, কোম্পানি অবজেক্টিভস, সরাসরি কোম্পানি বা তোমার ফার্মের উদ্দেশ্য কি কি আছে, এগুলো আলোচনার বিষয় আসবে। এবং লাস্টে হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, তোমার ফিনান্স কোত্থেকে আসবে, কিভাবে আসবে, এটা তোমার এই ওভারঅল যখন তুমি একটা সামারি করবা বা একটা প্ল্যান করবা, তখন এই বিষয়গুলো সেখানে কিন্তু স্টেপ বাই স্টেপ থাকতে পারে। ঠিক আছে? ওকে, লাস্টলি দেখো, লাস্টে একটা যে এটা দিয়ে আমাদের আজকেরই শেষ, মানে প্ল্যানিং এর অংশটা শেষ হবে, সেটা হচ্ছে জেনারেল কনসিডারেশন ইন ফার্ম প্ল্যানিং। এখন ওভারঅল যদি আমরা টোটাল ফার্ম প্ল্যানিং এর জেনারেল কনসিডারেশনটা তারা নিতে বলছি, যখন যে কোন কোন বিষয়গুলো একটা চিন্তা করতে হবে, যেমন লোকেশনের একটা বিষয় আছে, অ্যাভেলেবেল অ্যান্ড কস্ট অফ ল্যান্ড, রোড অ্যান্ড রেল অ্যাক্সেস, মাইক্রো ক্লাইমেট,
এটা হচ্ছে ম্যাক্রো আর একটা হচ্ছে মাইক্রো। মাইক্রো মানে একদম তোমার স্পেসিফিক এরিয়ায় স্পেসিফিক তোমার এলাকার ক্লাইমেট, পাওয়ার অ্যান্ড ওয়াটার সাপ্লাই, প্রক্সিমিটি টু দ্য ফিড মিল, প্রসেসিং প্ল্যান্ট অর হ্যাচারি। প্রক্সিমিটি মানে কত দূরে তুমি তোমার ফার্মটা করতেছো, সে ফার্মটা থেকে মানে নিকটবর্তী ফিড মিল কত দূর হতে পারে, প্রসেসিং প্ল্যান্ট থাকতে পারে, বা হ্যাচারিটাও হতে পারে যেখান থেকে বাচ্চা নিবা, সেটা কত দূরে। ফ্যামিলিয়ার উইথ দ্যান এরিয়া, যে এরিয়াতে তুমি কাজ করবা, ফার্ম করবা, বিজনেস করবা, সেখানকার কিন্তু এলাকা সম্পর্কে তোমার জানতে হবে, এলাকার তোমার মানুষজনকেও চিনতে হবে, সহ এলাকা সম্পর্কে ওভারঅল নখদর্পণে থাকতে পারবে। আর হচ্ছে ফ্যামিলি কনসিডারেশন। এখানে ফ্যামিলি কনসিডারেশন বলতে আসলে যে তুমি এক জায়গায় যখন ফার্ম করবা বা বিজনেস করবা বা প্ল্যান করবা, এখানে ফ্যামিলির অনেক সময় থাকে কি, ফ্যামিলির মেম্বাররা ইনভলভমেন্ট থাকে, বিভিন্ন রকম মেম্বাররা বিভিন্ন পোস্টে টেস্টে থেকে, কেউ চেয়ারম্যান হয়, কেউ এমডি হয়, কেউ ডাইরেক্টর হয়, মানে পুরো ফ্যামিলি বিজনেস হয়ে যায়। সেটা একটা বিষয় হতে পারে, অথবা অনেক সময় পার্টনারশিপ হতে পারে। হ্যাঁ, তো তোমাকে ফ্যামিলি হলেও সে ফ্যামিলিটা কি ধরনের ফ্যামিলি, মানে এটা একটা কনসিডারের বিষয় আছে, যে ফ্যামিলি কতটা পাওয়ারফুল ফ্যামিলি, কতটা এলাকায় প্রভাব প্রতিপত্তি আছে, বা কতটা তার সলভেন্সি আছে। এই ফ্যামিলি, কোনো ফ্যামিলিকে ইনভলভ করলে সেই ফ্যামিলির তার ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। অ্যাভেলেবিলিটি অফ কমিউনিটি রিসোর্সেস, কমিউনিটি যে রিসোর্সগুলো, অন্যান্য যে ফ্যাসিলিটিস গুলো, সেগুলোর মানে অ্যাভেলেবিলিটি কেমন। আচ্ছা, এরপরে আর একটা জিনিস বলছে ব্র্যাকেটে, দেখো এটা অবশ্য পরে নিচে লিখলেও হতো, এটা একটা ইম্পর্টেন্ট। দেখো ব্র্যাকেটে যেটা লেখা আছে, ব্রিডার ফার্ম শুড বি 5 কিলোমিটার অ্যাওয়ে ইচ আদার। তুমি যখন একটা এলাকায় যাবা, তো ওই যে থ্রেডের মধ্যে আমরা বলছিলাম যে অন্য ফার্ম থাকলে কিন্তু সেটা একটা থ্রেড দাঁড়াবে। তো সেখানে বলতেছে যে একটা ব্রিডার ফার্ম থাকলে আর একটা ব্রিডার ফার্ম থেকে একটা ব্রিডার ফার্মের দূরত্ব কমপক্ষে 5 কিলোমিটার তোমার ডিস্টেন্স থাকা বেটার। ডিস্টেন্স বিটুইন টু কমার্শিয়াল ফার্ম শুড বি 500 মিটার। আর কমার্শিয়াল ফার্ম তো আসলে মোটামুটি কাছাকাছি থাকে যারা করে, কিন্তু তারপরেও অ্যাটলিস্ট তাদের মধ্যে যেন 500 মিটার দূরত্ব থাকে। কমার্শিয়াল ফার্ম শুড 2 কিলোমিটার অ্যাওয়ে ফ্রম গ্র্যান্ড প্যারেন্ট স্টক অ্যান্ড প্যারেন্ট স্টক। আর কমার্শিয়াল ফার্ম যদি কখনো করতে হয় কারোর বা তোমার, সেটা ওই প্যারেন্ট গ্র্যান্ড প্যারেন্ট বা ওদের থেকেও অ্যাটলিস্ট 2 কিলোমিটার দূরে যে তোমাকে করা উচিত। আচ্ছা, নেক্সট দেখো টাইপস অফ বিজনেস। সেটা আমরা বলছি আগে যে কি ধরনের বিজনেস তুমি করতে চাচ্ছ, তুমি কি হ্যাচারি করবা, নাকি ব্রয়লার ফার্ম করবা, না লেয়ার করবা, নাকি তুমি ফিড মিল করবা, এরকম টাইপস অফ বিজনেস তোমাকে ডিফাইন করতে হবে। সোর্স অফ ফান্ড, তোমার যে ফান্ডটা তুমি আসবে, ফান্ডের সোর্সটা তোমাকে কনসিডার করতে হবে। তারপর মার্কেটিং, কিভাবে তুমি মার্কেট করবা, সেটা কিন্তু তোমাকে এখানে কনসিডারে আনতে হবে। সোর্স অ্যান্ড ইনপুটস, সোর্স অফ ইনপুটস, অর্থাৎ যে ইনপুটগুলো আমার আমার বিজনেসে ব্যবহার হবে, ফার্মে ব্যবহার হবে, তার সোর্স কোন জায়গায়। কনস্ট্রেন্টস, কনস্ট্রেন্টস মানে কি কি অসুবিধা আছে, সুবিধা আছে, অসুবিধা বা ডিসঅ্যাডভান্টেজ কি কি হতে পারে। আর একটা আছে পসিবল রিস্ক বা থ্রেট, যেটা আমরা বলছিলাম যে কি কি ধরনের সম্ভাব্য থ্রেট আসতে পারে বা রিস্ক হতে পারে। এরপরে আছে প্রজেক্ট ইনকাম স্টেটমেন্ট, প্রজেক্ট ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, অর্থাৎ প্রজেক্টটার ইনকাম স্টেটমেন্ট তোমার থাকতে হবে, যে কত টাকা বিক্রি করতেছো, কত টাকা ইনকাম হচ্ছে, কবে বিক্রি করতেছো, কি করতেছো, এই ধরনের একটা ইনকাম স্টেটমেন্ট কিন্তু তোমার থাকতে হবে কন্টিনিউশনে। এন্ড লাস্টলি প্রজেক্ট ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, অর্থাৎ এই প্রজেক্টে যে ফান্ডিংটা হবে, টাকাটা আসবে, টাকাটা যেন একটা ধারাবাহিকভাবে টাকাটার যেন একটা ক্যাশ ফ্লো। আগে একদিন আলাপ করছিলাম আমরা যে যে আজকে টাকা আসলো, আবার 2 মাস পরে তোমাকে টাকার জন্য ঘুরতে হচ্ছে, সেটা যেন না হয়। তো তোমাকে অ্যাটলিস্ট ধরো 1 বছর, আগামী 1 বছর কোন কোন সোর্স থেকে তুমি টাকা পাবা, কবে টাকা পাবা, কবে টাকা আসবে, সেই অনুযায়ী কিন্তু তোমাকে প্ল্যানটাও সাজাইতে হবে। এবং এই যে ফ্লোটা সারা বছর ব্যাপী যেন তোমার কাছে টাকার একটা আদান প্রদান থাকে বা লেনদেন বা প্রবাহ থাকে, সে বিষয়টাও কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। তো ওভারঅল এইগুলো হচ্ছে আমাদের
জেনারেল কনসিডারেশন ইন ফার্ম প্ল্যানিং। যখন ফার্ম প্ল্যানিং করতে গেলে এই ইন্ডিভিজুয়াল পয়েন্টগুলো আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। বুঝতে পারছো? রিফাত 21। জি স্যার। বুঝতে পারছো? জি স্যার। পিএসজেড কে এটা? পিএসজেড এটা বিষয়ে আলাপ না থাকলে আমরা নতুন একটা চ্যাপ্টারে যাচ্ছি, সেটা হচ্ছে পোল্ট্রি ওয়াস্ট ম্যানেজমেন্ট। স্যার আজকে কি শুরু করবেন স্যার? করি কিছুক্ষণ, 10 এর মধ্যে স্যার প্রায় 40-42 জনের মতো নাই তো স্যার, এই জন্য শুরু করতে যাচ্ছি পোল্ট্রি ওয়াস্ট ম্যানেজমেন্ট। আমরা কিছুক্ষণ নিব, নিয়ে যতক্ষণ তোমাদের ভালো লাগবে নিতে থাকবো, ভালো না লাগলে অফ করে দেবো। স্যার ঠিক আছে, ফর্মটা আমি দিয়ে দিছি স্যার। সবাইকে দিতে ভালো। ওকে, আমরা যাই পোল্ট্রি ওয়াস্ট ম্যানেজমেন্ট। প্রথমে ওয়াস্ট ম্যানেজমেন্ট নিয়ে তো মেনলি ইসে পড়ায়, ওই যে অ্যানিমাল সায়েন্সে বোধহয় পড়াইছে কোনো কোর্স? পোল্ট্রি ওয়াস্ট ম্যানেজমেন্ট নিয়ে অ্যানিমাল সায়েন্সে কোনো কোর্স পড়াইছে এ পর্যন্ত? জি স্যার পড়িয়েছিল। জি স্যার। মানে অ্যানিমাল ওয়াস্ট নাকি নাকি কি টাইটেল কি ছিল? মনে এনিম্যাল আছে? বাই প্রোডাক্টস এন্ড এনিম্যাল ওয়াস্ট ম্যানেজমেন্ট। বাই প্রোডাক্ট ওয়াস্ট ম্যানেজমেন্ট, আচ্ছা যাই হোক। যাক, ওখানে হয়তো অনেক কিছুই পড়ানোর কথা, ওখান থেকে অনেক কিছু আমাদের এখানে চলে আসবে। আর আমরা স্পেশালি পোলট্রি নিয়ে, পোলট্রির বিষয়টা নিয়ে আমাদের যেহেতু কাজ, আমরা ওইটাই হাইলাইট করব। আর একটু আগে যেটা বললাম, যেটা থ্রেডের মধ্যে আমাদের ইম্পর্টেন্ট ছিল, যে আমাদের ওয়াস্ট ম্যানেজমেন্ট কিন্তু একটা থ্রেড হতে পারে এলাকায়, তাই না? তুমি কোটি কোটি টাকা খরচ করে একটা ফার্ম করলা, করে দেখলা যে এলাকাবাসীর উৎপাতে বা এলাকাবাসীর অবজেকশনে, এলাকাবাসীর চাপের মুখে, আন্দোলনের মুখে তোমার ফার্ম বন্ধ করে দিতে হলো। তাহলে তো বুঝতেছো কি ধরনের, কতটা ক্ষতির সম্মুখীন তোমাকে হইতে হবে। তো সেজন্য আমাদের যখন প্ল্যান করব, বিশেষ করে ফার্মের প্ল্যান, অন্য অন্য কোনো বিজনেস করলে তুমি সেটা করতে পারো, সেটার জন্য হয়তো ওয়াস্ট ম্যানেজমেন্টটা ইম্পর্টেন্ট না হতে পারে। বাট ইন কেস অফ পোল্ট্রি ফার্ম or hatcheries or others relation to poultry, we must be consider the waste from this farm, and we should maintain, or we should properly dispose this type of waste. Firstly, we will discuss the types of waste produced from the different types of poultry farm. Normally, we know there are two types of waste that are produced from poultry farm, one from layer and another from broiler, and they are different types. এটা জানো তো সবাই নাকি? লেয়ার ফার্ম থেকে এক ধরনের, ব্রয়লার ফার্ম থেকে এক ধরনের হয়, এটা তো মোটামুটি জানি আমরা নাকি? রিফাত বলো তো, 161, 161 জি স্যার। কি কি ধরনের ওয়াস্ট হয়, বা লেয়ার আর ব্রয়লারের কি কি ডিফারেন্স আছে কিনা কোনো? জি স্যার, স্যার লেয়ারের ক্ষেত্রে হচ্ছে ডিমের যে ওয়াশগুলো আসে, ব্রয়লার আর ব্রয়লারের ক্ষেত্রে যেমন যেসব কি হলো, কান্না করে কে? ইসমাইল মিয়ার কি হয়েছে? হ্যাঁ বলো রিফাত, বলো।
জি স্যার। আর ব্রয়লারের ক্ষেত্রে হচ্ছে যে বিভিন্ন চিকের ওয়াস্ট থাকে, তারপর বেটিং এর বিভিন্ন ওয়াস্ট থাকে। কিসের ওয়াশ থাকে? স্যার যে চিক, বিভিন্ন চিক যেগুলো হচ্ছে ফার্স্টে যে চিক নিয়ে আসা হয়, যেগুলো হচ্ছে মারা যায়, সেগুলো থাকে কি ব্রয়লারে? স্যার সেগুলো লেয়ারে থাকে। মানে মারা যায় যেগুলো বাচ্চা, সেগুলো লেয়ার ওয়াস্ট? জি স্যার। মানে বুঝলাম না এটা হচ্ছে লেয়ার ফার্ম তোমার, এটা ব্রয়লার ফার্ম। একটা লেয়ার বার্ড, একটা ব্রয়লার বার্ড, দুইটা বার্ডের ক্ষেত্রে কি কি দুই মানে তাদের ওয়াশটার কি কোনো ডিফারেন্স আছে কিনা ওই দুইটা ফার্ম? লেয়ার ফার্ম একটা, ব্রয়লার ফার্ম একটা। স্যার লেয়ারের ক্ষেত্রে মেইনলি হচ্ছে এগ যে ওয়াস্ট গুলো সেগুলো থাকবে, কিন্তু ব্রয়লারে এগের ওয়াস্ট গুলো থাকবে না। এগের কি ওয়াশ? ডিমের খোসা। খোসা থাকবে কেন? লেয়ার তো ডিম পারবে খাঁচায়, খাঁচাতে তুমি ডিম পারবে, তুমি ডিমটা উঠাই নিবা। এখানে তোমার ডিমের খোসা ওয়াস্টের মধ্যে আসবে কেন? আর ব্রয়লারে মাংস নাকি মরা ব্রয়লার, কে বলতে পারবে? কবির হোসেন ৮, ইয়েস স্যার। বলো। লেয়ার আর ব্রয়লার এদের মানে মেন ওয়াস্টের ডিফারেন্সটা কি, বা কি ধরনের ওয়াস্ট? স্যার বলতে পারবো না স্যার। কেন, মুরগি দেখো নাই লেয়ার ফার্ম বা মুরগি লেয়ার ডিম? লেয়ার ফার্ম দেখছো? দেখছি স্যার। ব্রয়লারও তো দেখছো নিশ্চয়ই। জি স্যার। তাহলে দুইটা ফার্মের কি ধরনের ওয়াস্ট বের হয় এটা কি ধারণা নাই একদম? এনিম্যাল হাজবেন্ডারি ছাত্র লেভেল 3 কি শুনাইলা? স্যার এই মুহূর্তে মনে পড়তেছে না স্যার। তাহলে তো তোমার ওই একদিন লেয়ার ফার্মে একদিন ব্রয়লার ফার্মে সারাদিন রাখতে হবে, ওর মধ্যে থাকবা, খাবা, ঘুমাবা, হবে? চাকরি যখন করতে যাবা, চাকরি করলে কিন্তু ফার্মেই থাকতে হবে, সারাদিন ফার্মেই থাকবা, খাবা, ঘুমাবা, মুরগির সাথে দিন কাটাইতে হবে, রাত কাটাইতে হবে। সেটা মনে হয় আগেই দরকার। রোকাইয়া রকু 05, রোকেয়া হইতে পারে, রোকাইয়া রকু। জি স্যার। রকু কি ভালো নাম না ডাক নাম না বাপ? স্যার দুইটাই। মানে রকু না রোকেয়া নাকি? রুকু, রোকাইয়া বেগম রুকু। বাবা, আচ্ছা বলো দুইটা কি স্যার ধরনের ডিফারেন্স? লেয়ার বার্ড আর ব্রয়লার বার্ডে তো স্যার খাবার আলাদা হয়, খাবারের কম্পোজিশন আলাদা হয়। হলো ফার্ম থেকে কি ধরনের ওয়াস্ট বের হয়? আর স্যার বেডিং ম্যাটেরিয়াল স্যার আলাদা হতে পারে। যেমন যেমন বেডিং ম্যাটেরিয়ালস বলছো, ইম্পর্টেন্ট বিষয়। রোকাইয়া রকু তুমি কি শোনালা? তারপরে তোর খবর নাই। তোমার বিছানা আর মুরগির বিছানা এক হবো? স্যার দুইটা বার্ডের বেডিং ম্যাটেরিয়াল স্যার আলাদা হতে পারে, তেমন একটা জানি না। না সেটা ঠিক আছে, সেটা কোনো সন্দেহ নাই, কিন্তু কি বিষয়টা কি? দেখো ইউনিভার্সিটি ছাত্র লেভেল এটা স্যার যদি আমরা দেখি স্যার লেয়ার বার্ড কি ক্যালসিয়াম বেশি দেওয়া হয়, ক্যালসিয়াম ধ্যাৎ, ফসফরাস এগুলো স্যার বেশি থাকে। ওগুলা ওদের সাথে কি সম্পর্ক? আমরা ওয়াশ নিয়ে আলাপ করতেছি, আমরা তো তার ফিড নিয়ে আলাপ করছি না, নিউট্রিশন নিয়ে আলাপ করতেছি না। স্যার লেয়ার বার্ড স্যার কেজে পালন করা হয়, আর ব্রয়লার স্যার ইয়েতে পালন করা হয় লিটারে। হুম। তো লেয়ারের ক্ষেত্রে স্যার ডিরেক্ট আমরা ফিসেস কালেক্ট করতে পারি, আর স্যার ব্রয়লারের ক্ষেত্রে স্যার বেডিং ম্যাটেরিয়াল সহ কালেক্ট করতে হয়। তো এটা কি আর কেউ
আর কেউ জানে না তোমার ব্যাচের? স্যার ব্রয়লার ওয়েস্ট দ্বারা স্যার কম্পোস্ট করা হয় আর কি, আর লেয়ারটাতে স্যার বায়োগ্যাস তৈরি করা যায়। এটা তোমার ব্যাচের আর তো কেউ জানেই না মনে হচ্ছে। মুরগি যে পায়খানা করে আমার তো মনে হয় কদিন পরে বলবো ওইটাই সন্দেহ আছে। তাহলে অবস্থা বুঝছো? ওই যে আমরা প্ল্যানিং করার সময় বললাম না যে একটা ইভ্যালুয়েশন আছে, কিন্তু যে তোমার তোমার বর্তমান সিচুয়েশন ইন্টারনাল অ্যানালাইসিস বা তুমি কোন জায়গায় আছো, তোমার কারেন্ট পজিশনটা তোমার কিন্তু আগে অ্যানালাইসিস করতে হবে, ঠিক না? তো আমরা এই কোশ্চেন এই যে ধরে আমরা আমরা কিন্তু নিজে নিজের ইভ্যালুয়েশনটা করে ফেলতে পারতেছো যে তোমার অবস্থান কোন জায়গায়। তুমি একটা ফার্ম করবা, সে ফার্মের সম্পর্কে তোমার তো কোনো ধারণাই নাই। তারপরে ধারণা নিতে হবে, তারপরে তুমি ফার্ম করবে। তাহলে প্রথমে বলতে হবে যে তোমাকে আগে ওই যে ট্রেনিং করে আসতে হবে, বা ডিগ্রি নিতে আসছে, তার মানে তো এটা বড় জায়গা। এই ডিগ্রির 3 বছর পরেও যদি মুরগির লেয়ার কিভাবে পায়খানা করে আর ব্রয়লার কোথায় পায়খানা করে এটা না জানি, তাহলে তো এটা তো খুবই দুঃখজনক ঘটনা। এনিওয়ে, না জানলে অসুবিধা নাই, জানানোর জন্যই আমরা আছি। কিন্তু লেভেল 3-তে এসে না জানলে সেটা একটা খুবই সমস্যার বিষয়। যাই হোক, যারা জানো না তাদের জন্য আমাদের এই স্লাইডটা, যারা জানো তারা তো জানাই। বলছে কিভাবে নরমালি, দেখো দেখা যাচ্ছে স্লাইড? জি স্যার। ওকে। কি কি বিষয় প্রথম বলছে? বাম পাশে ফ্যাক্টর বা মাঝখান লেয়ার ব্রয়লার, এটা যে ওয়াস্টের যে আমরা কম্পারিজন করছি। হাউ কেপ হচ্ছে লেয়ার নরমালি এলিভেটেড কেজেস, যে আমাদের যে খাঁচায় আমরা পালন করি সেখানে এলিভেটেড মানে বিভিন্ন তলা ওয়াইজ থাকে, ফ্রি মুভমেন্ট অন এ লার্জ ফ্লোর। আর ব্রয়লার কি করে, আমাদের ফ্লোরে পালন করি এবং সেটা ফ্লোরে একটা বড় জায়গায় পড়ে ঘুরে ফিরে বেড়ায়। বেডিং এর কথা বলছেন, লেয়ারে দেখো কোনো বেডিং ম্যাটেরিয়ালস ইউজ করা হয় না। ওই যে একজন করলো বেডিং এর ডিফারেন্স, তো বেডিং এর ডিফারেন্স মানে একজনের তো ওর কি বিছানা আছে, ও তো খাঁচায় থাকে, ও কি ফ্লোরে থাকে, বা ওর কি খাট খাট পালং আছে নাকি? ও খাঁচার মধ্যে থাকে, ওখানে বসে থাকে, ওখানে খায়, ওখানেই ঘুমায়, ওখানে পায়খানা করে, ওখানেই ডিম পারে। আর ব্রয়লারের ক্ষেত্রে বলছে 4 ইঞ্চি অফ বেডিং ইউজুয়ালি রাইস হাস্ক অ্যান্ড অর সডাস্ট। আর ব্রয়লারে 3 থেকে 4 ইঞ্চি আমাদের যে ফ্লোরটা থাকতে হয়, সেটা তোমার তুষ অথবা কাঠের গুঁড়া দিতে হয়। হাউ ওয়াস্ট ইজ কালেক্টেড, কিভাবে ওয়াস্ট গুলো কালেক্ট করা হয়? ওয়াস্ট ফলস অন সিমেন্ট ফ্লোর, অর্থাৎ খাঁচায় থাকে, খাঁচা উপর থেকে পায়খানা করে, নিচে সিমেন্টের যে আমাদের ফ্লোর আছে ফ্লোর এসে পড়ে। ওয়াস্ট ফল অন বেডিং, আর ব্রয়লারের ক্ষেত্রে ওই বেডিং ম্যাটেরিয়ালস এর উপরে পড়ে। হাউ লং ওয়াস্ট রিমেইনস ইন দ্য এরিয়া হোয়ার ইট ইজ ড্রপ, ওয়াস্ট ক্লিন at regular interval either by racking or a jet of water। লেয়ারেরটা তোমার আজকের পায়খানা তোমাকে রেগুলার বেসিসে পরিষ্কার করতে হবে, অর্থাৎ আজকেরটা মনে করো কালকে পরিষ্কার করে ফেলতে হবে তোমাকে, না হলে কিন্তু এটা দুর্গন্ধ হবে। আর ব্রয়লার ক্ষেত্রে ওয়াশ রিমেইনস মিক্সড উইথ বেডিং ম্যাটেরিয়াল আনটিল দ্য ব্রয়লার্স আর রিমুভ। আর ব্রয়লারের ক্ষেত্রে নর্মালি তুমি যখন আজকে করবা, সেটা তোমার কাল একবারে ব্রয়লার পালন করা শেষে, তারপরে সেটা আমাদের সেখান থেকে আমরা রিমুভ করব। ব্রয়লার কতদিন পালন করতে হয় জানো? ব্রয়লার কতদিন পালন করে? নুসরাত হাসান ঐশী, ব্রয়লার আমরা কতদিন রেয়ার করি? 4 weeks। 4 উইকস। কে বললো? রাহি? মাসুদ আক্তার রাহি? স্যার আমি বলছি।
কথা তো অনেকেই বলতেছো, কে বলতেছো আল্লাহ জানে। কে তুমি কত? রাহি? 128 ফারহানা খাতুন। তোমারটা আসতেছে না কেন? স্যার সাধারণত 35 দিন করা হয়, তো বাংলাদেশে করা হয় 28 দিনের মতো। 28 দিন না 28 থেকে 35? জি স্যার। রেঞ্জ বলতে হবে। যে 4 to 5 weeks or 28 থেকে 35 ডেজ আপাতত পালন করা হয়। তার মানে এই টাইমটা পরে, এই টাইমটা পর্যন্ত আমরা পরে আমাদের সেই বেডিং ম্যাটেরিয়ালস গুলো আমরা সরিয়ে দিব। স্টেট অফ ওয়াস্ট, ওয়াস্টের অবস্থাটা কেমন, ওয়াস্টের মানে পজিটা সেখানে বলছে দেখো সেমি সলিড ইন ফ্রেশ স্টেট, অর্থাৎ যে ওয়াশটা ড্রপিং হয় বা ড্রপিংস বা এটা পড়ে সেটা কিন্তু থাকে সেমি সলিড, তাই না, এবং ফ্রেশ থাকে। আর অর্থাৎ যেটা উপর থেকে পরে একটু পানি মিশ্রিত বা একটু সেমি সলিড টাইপের এবং ফ্রেশ জিনিস, আর এটা হচ্ছে ফেয়ারলি কম্পোস্টেড। আর ব্রয়লারের ক্ষেত্রে এটা ফেয়ারলি মানে একদম সুন্দর মতো কম্পোস্ট হয়ে যায়। স্মেল অ্যান্ড হ্যান্ডলিং, স্মেলি অ্যান্ড ডিফিকাল্ট টু হ্যান্ডেল, যেহেতু এটা ফ্রেশ থাকে এখানে কিন্তু স্মেল গন্ধ থাকবে, এবং হ্যান্ডেল করা যেহেতু সেমি সলিড, যেহেতু সেটা কিন্তু হ্যান্ডেল করা ডিফিকাল্ট, হাত দিয়েও ধরা যাবে না, বাট ঝাড়ু দেওয়াও যাবে না, এটা একবারে তোমার বেলচা দিয়ে উঠাইতে হবে একটা ইসে, অথবা পানি দিয়ে তোমাকে ধুয়ে ফেলতে হবে। আর ব্রয়লারের ক্ষেত্রে বলছে মাইল্ড অর্ডারটা খুব কম আসবে, যেহেতু মিক্সড হয়ে যাবে, মিক্স উইথ বেডিং ম্যাটেরিয়াল, ইজি টু হ্যান্ডেল। আর যেহেতু লিটারের সাথে মিশে যাওয়াতে এটা খুব ইজিলি হ্যান্ডেল করা যায়, পরিষ্কার টরিষ্কার সহ এভরিবডি। ডিসপোজেবল সুইটেবিলিটি, গুড ফর ডাইজেশন অর কম্পোস্টিং আফটার কার্বন ব্যালেন্সিং, এটাকে আমরা ডাইজেশন বা আমরা ওই যে কম্পোস্টিংও করতে পারি, বা ডাইজেশনে বিশেষ করে আমরা ওই যে বায়োগ্যাস প্লান্টের জন্য কিন্তু এটা আমাদের আমাদের আমরা মানে উপযোগী। আর গুড ফর কম্পোস্টিং আর ইনসিনারেশন। আর ব্রয়লারের যে লিটার সহ যেটা, এটা কিন্তু এটা দিয়ে বায়োগ্যাস করা কিন্তু আসলে খুব একটা উপযোগী না, এবং সেটা কম্পোস্টিং এর জন্য অথবা ইনসিনারেশন, অর্থাৎ ইনসিনারেশন মানে তো পুড়িয়ে ফেলা, যদি এরকম হয় যে পুড়িয়ে ফেলাও যেতে পারে, অথবা তুমি কম্পোস্ট করে আমরা সেটা ইউজ করতে পারি, দুইটা কাজে ওটা ইউজ করা যেতে পারে। আর এটার জন্য মেনলি বায়োগ্যাস প্লান্টের জন্য হতে পারে। আর কম্পোস্ট করতে হলে আফটার কার্বন ব্যালেন্সিং, ওখানেও কিছুটা ট্রিটমেন্ট করতে হবে, অ্যান্ড দেন ইউ ক্যান ইউজ ইট ফার্দার। এই পেজটা দিয়ে আজকে শেষ করে দিই, ঠিক আছে? আমরা এইগুলো পরে পড়বো। দেখো ওয়ার্ল্ড ওয়াইড দেয়ার আর 5 মেথডস ডিলিং উইথ পোল্ট্রি ওয়াশ, অর্থাৎ এই যে ওয়াশ আমরা দেখলাম দুই ধরনের ওয়াশ, ওয়ার্ল্ড ওয়াইডে 5 ভাবে এইটারে ডিসপোজ করা হয়। আমরা আজকে নামগুলো শুনবো আর পরের দিন আমরা আলোচনায় যাব। ফার্স্ট ওয়ান, স্প্রেডিং ইট ইন ফিল্ড উইদাউট মাস ট্রিটমেন্ট, নরমালি ওখান থেকে নিয়ে জমিতে ফেলে রাখা হয়, ঠিক আছে? যেমন দেখবা আমাদের ওই যে পোল্ট্রি ফার্মের হাঁসের ঘরের পিছনে দেখবা যে এগুলো ফেলানোর জায়গা আছে, অর্থাৎ রুম থেকে বের করে নিয়ে ওইখানে ফেলে দিয়েছে। কম্পোস্টিং অ্যান্ড ইউজিং দ্য কম্পোস্ট অ্যাজ এ ফার্টিলাইজার উইথ আর উইদাউট ব্যালেন্সিং, আবার কিছু করতে পারে নিয়ে সরাসরি কম্পোস্ট করার জন্য আলাদা করে নিয়ে কম্পোস্ট করা হয় বিভিন্নভাবে, এবং সেখানে উইদাউট ফার্টিলাইজার উইদাউট ব্যালেন্সিং, অনেক সময় যে কার্বন ব্যালেন্সিং করে বা নিউট্রিয়েন্ট ব্যালেন্স করা যায়। নাম্বার 3, ইউজ অ্যাজ এ ফিড ফর রুমিনেন্ট, অনেক সময় বিশেষ করে এগুলোকে আমরা যখন ড্রাই করে আবার অ্যাজ এ অ্যানিম্যাল ফিড হিসাবে কিন্তু অনেক সময় ইউজ করা যায়। ডাইজেশন টু প্রডিউস বায়োগ্যাস ফর এ ভ্যারাইটি অফ ইউজেস ইনক্লুডিং পাওয়ার জেনারেশন, প্রডিউসিং ফার্টিলাইজার ফ্রম দ্য ডাইজেস্টিভ সেল। আরেকটা হচ্ছে যে আমরা ডাইজেশনে দিয়ে ডাইজেশনের মাধ্যমে আমরা বায়োগ্যাস পেতে পারি, আবার গ্যাসের পাওয়ার পরে যে স্লারিটা থাকে, যে অবশিষ্টাংশটা, সেটা দিয়ে আমরা কিন্তু ফার্টিলাইজার তৈরি করতে পারি। And lastly, the incineration to generate heat or produce electricity, অর্থাৎ ইনসিনারেশন মানে তো জানোই তাই না, ইনসিনারেটর থাকে যেখানে উচ্চ তাপে এগুলোকে আমরা পুড়িয়ে ফেলতে পারি, এবং পোড়ানোর ফলে সেই যে হিটটা হবে, সেই হিটটা আমরা পেতে পারি, ইউজ করতে পারি, অথবা
এটাকে কনভার্ট টু ইলেকট্রিসিটিতে আমরা কনভার্ট করে ইলেকট্রিসিটি প্রোডাকশনও এখান থেকে করা সম্ভব। এটা হচ্ছে এদের ব্যবহার বা ইউজ বা এদের মানে কিভাবে এদেরকে আমরা ডিল করতে পারি। ঠিক আছে, আর পড়বো আজকে? না স্যার। না স্যার। 4:30 বেজে গেছে। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের মতো এখানে অ্যাটেন্ডেন্স নিছো? শাওন, অ্যাটেন্ডেন্সটা নিচ্ছ নাকি? জি স্যার।